স্নিগ্ধ বিষ, লেখিকা সানজিদা আক্তার মুন্নি। অন্ধকার ব্যালকনির এক কোণে বেতের সোফাটায় গুটিসুটি মেরে বসে আছে নাজা। সে একদম নিথর নিশ্চুপ হয়ে বসে আছে। দেখলে মনে হবে রক্ত মাংসের কোনো মানুষ নয়, বরং দক্ষ ভাস্কর্যের হাতে গড়া এক প্রাণহীন পাষাণ মূর্তি। তার ভেতরকার প্রলয়ঙ্কারী ঝড়ের কোনো শব্দ বাইরে আসছে না, শুধু দু চোখের কোল ঝাঁপিয়ে অবিরাম নেমে আসছে তপ্ত অশ্রুর ধারা। গাল বেয়ে সেই নোনা জল গড়িয়ে পড়ছে বক্ষপিঞ্জরে, বুকের ঠিক মাঝখানটায় কে এক নামহীন লৌহ কঠিন মুঠি দিয়ে চেপে ধরেছে। শ্বাস নিতে গেলেও বুকটা তীক্ষ্ণ ব্যথায় মোচড় দিয়ে উঠছে তার। রাত তখন 10টা ছুঁই ছুঁই। আকাশের রূপ আজ বড় ভয়ঙ্কর মনে হচ্ছে। যে কোনো মুহূর্তে আকাশটা ভেঙে পড়বে পৃথিবীর বুকে। অনেকক্ষণ ধরেই বিদ্যুৎ নেই, গোটা বাড়িটা একটা জমাট বাঁধা ও দম বন্ধ করা অন্ধকারে ডুবে আছে। সেই নিশ্ছিদ্র অন্ধকারকে ছিঁড়ে হঠাৎ হঠাৎ নেমে আসছে বিজলির অন্ধকারী তীক্ষ্ণ আলো। টাস টাস। কান ফাটানো সেই শব্দে গোটা আকাশ আর পৃথিবী থরথর করে কেঁপে উঠছে। বিদ্যুতের এই এক পলকের আলোয় নাঝার ফ্যাকাশে অশ্রুসিক্ত মুখখানা স্পষ্ট হয়ে ওঠে, আর পরক্ষণেই তা আবার হারিয়ে যায় অতল অন্ধকারে। হিমশীতল বুনো বাতাস সজোরে ঝাপটা মারছে তার মুখে, এলোমেলো করে দিচ্ছে তার রুক্ষ চুলগুলোকে, কাঁপিয়ে তুলছে তার রুগ্ন দুর্বল শরীরটাকে। কিন্তু নাজার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। সে বসে আছে এক বিধ্বস্ত লতার মতো, যে লতা ভয়ঙ্কর কালবৈশাখীর আঘাতে শেকড় সহ মাটিতে লুটিয়ে পড়েছে, তবু মাটির মায়ায় কোনোমতে টিকে আছে। প্রকৃতির এই তাণ্ডব লীলা সে শূন্য দৃষ্টিতে দেখছে বটে, কিন্তু তার অবচেতন মন জানে এর চেয়েও বহুগুণ ভয়ঙ্কর এক তাণ্ডব আজ বয়ে গেছে তার নিজের জীবনের উপর দিয়ে। তার পেটে তিলে তিলে বেড়ে ওঠা এই ছোট্ট প্রাণীটাকে তার রাখতেই হবে। এ আর কোনো ইচ্ছাস্বাধীন বিষয় নয়, নয় কোনো মাতৃত্বের স্বাভাবিক চাওয়া। এ এক বাধ্যবাধকতা। মাত্র কিছুক্ষণ আগের কথা। বিবিজান, দাদাজান, ওয়াসিম, ইয়াদ সবাই দল বেঁধে বসেছিল তার ঘরে। তারা হুমকি দিয়ে গেছেন তাকে। বিবিজানের বলেছেন, যদি পেটের বাচ্চার একটাও ক্ষতি করে সে, তাহলে আর তোর ছোট চাচ্চুর লাশ ফেলে দিবেন, তিনি জিন লাগিয়ে দিবেন তার প্রিয়জনের পেছনে। সময়টাই নাজা বিশ্বাস করেনি। মুখে চাপা ঘৃণা আর তাচ্ছিল্য নিয়ে সে প্রতিবাদ করেছিল, এসব সস্তা কুসংস্কার দিয়ে তাকে ভয় দেখানো যাবে না। কিন্তু বিবিজান থামেনি। তিনি একে একে এমন সব অকাট্য প্রমাণ তার সামনে তুলে ধরেছেন পাই টু পাই, আর বলেছেন, কালো জাদু করে মেরে ফেলবো তোর আপনজনদের। একে একে সব লাশ পড়বে তোর চোখের সামনে। নিজের চোখ নিজের মাস্টার চাচ্চুর গলা কাটা লাশ দেখেছে সে। আপনজনদের এবং মৃত্যু আর সে সইতে পারবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই মাথা নুইয়ে সে মেনে নিয়েছে এই অভিশপ্ত শর্ত। তবে সেও বিনা যুদ্ধে হার মানেনি। জুড়ে দিয়েছে নিজের একটি শর্ত, বাচ্চা হওয়ার ঠিক 6 মাস পরেই তৌসির তাকে তালাক দিতে হবে। চিরতরে মুক্তি চাই তার এই দম বন্ধ করা বন্দিদশা থেকে। তৌসির অবশ্য সেই কথায় হ্যাঁ বলেনি, টু শব্দও করেনি। বিবিজানি দম্ভ ভরে বলে দিয়েছেন তৌসিরের হয়ে। ও সময়, পুরোটা সময় তৌসির ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল, নিথর নির্বাক
পাথরে খোদাই করা মূর্তির মতো একটা শব্দ তার মুখ থেকে বের হয়নি। নাঝা বারবার তার দিকে আর চোখে তাকিয়েছে, মনে মনে কতই না আশা করেছিল অন্তত একবার, শুধু একবার তৌসির সামনে এসে দাঁড়াবে, বলবে এভাবে ওকে ধমকিও না, ও তো নিজেই ভেঙে পড়েছে। কিন্তু না, সেই সান্ত্বনার বাণী তার মুখ থেকে বের হয়নি। উল্টো সে নীরব থেকে তার পরিবারের এই জঘন্য কাজের সঙ্গ দিয়েছে। অবশ্য তৌসিরের এই নীরবতার পেছনে রহস্য আছে। তৌসির তো তার পা জড়িয়ে ধরেছিল সন্তানের জানের জন্য, তবে নাঝাকে রাজি করাতে পারেনি নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচাতে। শেষমেশ সে পরিবারের পক্ষেই দাঁড়িয়েছে। বাবা হওয়ার আগেই তৌসির আজ এক পরাজিত অসহায় বাবা, যে নিজের সন্তানের জান, নিজের স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে। নাজার পরিস্থিতি আজ এমনই যে সে চাইলেও ফোন করে কাউকে নিজের এই বিপদের কথা বলতে পারবে না। বিবিজান নিষেধ করেছেন তাকে, আর বিবিজান সেই কালো জাদুর কীট, অমানবিক আর হিংস্র। ওই মহিলা যা ইচ্ছা তাই করতে পারেন। তার কথার এতটুকু খেলাপ হলেই তালহা ভাইয়ের লাশটা পড়বে সবার আগে। কিভাবে সাহস করবে নাঝা? তার সেই শক্তি কোথায়? আজ নাঝার নিজেকে আর একটি সুতোয় বাঁধা কাঠের পুতুল মনে হচ্ছে, যাকে যেদিন খুশি করানো যায়। তার প্রতিবাদের ভাষা আজ চিরতরে স্তব্ধ। লড়াই করার শেষ শক্তিটুকু তলানিতে গিয়ে ঠেকেছে অন্ধকারে বসে বৃষ্টির ছাড় খেতে খেতে। হঠাৎ করেই ডুকরে কেঁদে ওঠে সে। বুকের ভেতরটা কাচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। কেন তার নিয়তি এত নিষ্ঠুর? মায়ের স্নেহ সে কোনোদিন পায়নি, ভাইয়ের শাসন মাখা আদর তার কপালে জোটেনি। যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, তাকে সে নিজের বলে কখনো ছুঁতেও পারেনি। আর যার সঙ্গে স্বার্থের বেড়াজালে আটকে বিয়ে হলো, সে তাকে ভালোবাসেনি, আগলে রাখেনি। বিপদের সময় একটিবারও তার ঢাল হয়ে দাঁড়ায়নি। সবচেয়ে বড় যন্ত্রণা হলো আজ নিজের গর্ভের সন্তানকেও তার দুশমন ভাবতে হচ্ছে। যে সন্তানের অস্তিত্বের কথা জেনে গতকাল রাতেও সে আনন্দে কেঁদে ভাসিয়েছিল, আজ সেই সন্তানই তার বুকে দাউ দাউ করে জ্বলতে থাকা এক দাবানল। প্রথমবার তালহা ভাইয়ের প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে তাকে এই বিয়েতে বাধ্য হয়েছিল, নিতে হয়েছিল ছলনার আশ্রয়। আর এবার চাচাদেরও তালহা ভাইয়ের প্রাণের জন্য, যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করে, সেই মানুষটার সন্তানকে নিজের পেটে ধারণ করতে হচ্ছে। তৌসিরকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার একমাত্র উপায় ছিল এই বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া। সেই শেষ অস্ত্রটাও আজ তার হাত থেকে কেড়ে নেওয়া হলো। নাজা নিজেকে সামলাতে চায়, দুই হাতে মুখ ঢেকে প্রাণপণে চেষ্টা করে কান্না থামাতে, কিন্তু পারে না। চোখের পানি আজ আর কোনো বাধা মানছে না। এতক্ষণে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টির পশলা তীব্র বেগে এসে তার চোখে মুখে আছড়ে পড়ছে। নাঝার শরীরটা বড্ড ক্লান্ত, ক্ষতবিক্ষত, সারা গা টনটন করে ব্যথা করছে আঘাতের ব্যথায়। সাথে তো অল্প বয়সে কনসিভ করায় শরীরটা আরো ভেঙে পড়ছে। প্রতিটি পেশি, প্রতিটি হাড় এই ধকলের প্রতিবাদ জানাচ্ছে। অথচ গতকাল রাতেও এক সুখের আবেশ ছিল তার মনে। তৌসিরের চাচির কাছ থেকে চুপি চুপি প্রেগন্যান্সি কিট এনে যখন
বাথরুমে টেস্ট করেছিল, যখন দেখেছিল দুটো লাল দাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, তখন তার দুই চোখ ঝাপসা হয়ে এসেছিল। কিন্তু সেই চোখের পানি ছিল প্রাপ্তির আনন্দের। সে ভেবেছিল সকালে বা বিকালে তৌসিরকে বলবে ডক্টরের কাছে নিয়ে যেতে কনফার্ম হওয়ার জন্য। সে এও ভেবেছিল হয়তো এই ছোট্ট প্রাণটাই তৌসিরকে বদলে দেবে। কিন্তু না, সব খুশি, সব স্বপ্ন এক রাতের ব্যবধানে বিভীষিকায় রূপান্তরিত হয়ে গেল। নাজহার বসে থাকতে পারে না, ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায়। ওর দুর্বল পা দুটো থরথর করে কাঁপছে, শরীরটা টলছে মাতালের মতো। ব্যালকনির লোহার রেলিংটা শক্ত করে খামচে ধরে কোনোমতে নিজেকে সামলে নেয় সে। এরপর ধীর ক্লান্ত পায়ে অন্ধকার ভেদ করে নিজের রুমের ভেতর প্রবেশ করে। ঠিক তখনই দরজা ঠেলে একটা টর্চ লাইটের হলুদ আলো প্রবেশ করে ঘরের ভেতর। আলোর রেখাটা প্রথমে মেঝের উপর পড়ে, তারপর ধীরে ধীরে উপরে উঠে আসে। হাতে খাবারের একটা ট্রে নিয়ে দরজার মুখে দাঁড়িয়ে আছে তৌসির। নাজহা একবারও তাকায় না তৌসিরের দিকে, একবারও না তার শরীরী ভাষায়। এমন এক উপেক্ষা যাতে মনে হচ্ছে তৌসির নামে কোনো মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই। সে নিঃশব্দে গিয়ে বিছানার এক কোণে বসে পড়ে। তৌসির ধীরে ধীরে এগিয়ে আসে নাজহার সামনে, খাবারের ট্রেটা নামিয়ে রেখে খুব ছোট করে, প্রায় ফিসফিসিয়ে কাঁপা গলায় বলে ওঠে, খাবারটা খেয়ে নে। কথাটা আর শেষ হলো না। বাইরে ঠিক তখনই আবারও এক কান ফাটানো শব্দ, বিজলি চমকায়। সেই এক ঝলক তীব্র নীলচে আলোয় দুজনের মুখ মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে ওঠে। নাজহা খুব ধীরে, অসম্ভব ধীর গতিতে নিজের ডান হাতটা বাড়ায়, সামনের প্লেটটা তুলে নেয় নিজের কোলে। তার শীর্ণ আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে না, একে ঠিক কাঁপা বলা যায় না, মনে হচ্ছে প্রাণহীন কাঠের কয়েকটা টুকরো ভুল করে কোনো জাদু বলে নিজে থেকেই নড়ে চড়ে উঠছে। প্লেটের ওপর ভাতের ধবধবে সাদা স্তূপ, পাশে রাখা তরকারি থেকে কুণ্ডলি পাকিয়ে ওঠা হালকা গরম ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে উঠে আসা মশলার ঘ্রাণ। সবকিছু মিলেমিশে নাঝার নাকে এসে লাগে অদ্ভুত এক বমি উদ্বেগকারী গন্ধ, স্পষ্ট এক বিষের মতো গন্ধ। নাঝার কাছে এখন আর এটা কোনো সাধারণ খাবার নয়, এটা তীব্র হল বিষ। তাও তাকে এটা গিলতে হবে, কারণ তার এই অভিশপ্ত লাঞ্ছিত শরীরটা এখনো পৃথিবীতে টিকে আছে। আর নির্লজ্জের মতো এক গুয়েমের সাথে সে শুধু বেঁচে থাকার অভিনয় করে যাচ্ছে। এক লোকমা ভাত তুলে নাজহা এবার মুখের ভেতর পুরে দেয়, দাঁত দিয়ে চিবোয় না পর্যন্ত। মৃত মানুষের মতো গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু ভাতের তলাটা গলার কাছে এসে ঠিক হয়ে আটকে যায়, ধারালো মাছের কাঁটার মতো বেঁধে থাকে সেখানে। কোনোভাবেই আর নিচে নামতে চায় না নাজহা। শক্ত করে চোখ বুজে এক ঢোক পানি মুখে নেয়, তারপর এক প্রকার জোর করেই খাবারটা নামিয়ে দেয় পাকস্থলীতে। এরপর আবার এক লোকমা ভাত মুখে নেয়, আবার এক ঢোক পানি খায়, তারপর আবার এক লোকমা নেয়, নিয়ে গিলে। তাকে দেখে মনে হবে হয়তো কোনো অদৃশ্য সুতোয় বাঁধা এক কাঠের যান্ত্রিক পুতুল, শুধু
প্রোগ্রাম করা নির্দিষ্ট নিয়মে সে তার কাজ করে যাচ্ছে, সম্পূর্ণ প্রাণহীন এবং অনুভূতিহীন এক অস্তিত্ব। হাত উপরে উঠছে, মুখ খুলছে, গলা দিয়ে খাবার নামছে, সবকিছু একদম ঠিকঠাক চলছে, শুধু সেই যান্ত্রিক কাঠামোর ভেতরের আসল মানুষটাই মরে ভূত হয়ে গেছে। তৌসির এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাঝার দিকে। তার সেই দৃষ্টি একেবারে শূন্য এবং নিষ্প্রাণ। বুকের ভেতরটা তীব্র হাহাকারে খা খা করছে। তার মনে হচ্ছে নিষ্ঠুর কোনো জ্বলন্ত তার বুকের ভেতরের সবকিছু ধারালো নখ দিয়ে খুবলে নিয়ে গেছে। সেখানে রেখে গেছে শুধু এক ধুধু নিবিড়ান প্রান্তর, যেখানে এক ফোঁটা প্রাণের চিহ্নও আর অবশিষ্ট নেই। নাঝার কালচে সবুজ টানা টানা চোখ দুটো এখন তাজা রক্ত জবার মতো লাল হয়ে আছে। অঝোর কান্নায় ফুলে ঢোল হয়ে আছে তার তিলময় মুখ। শুভ্র মুখটা, চোখের নিচে গাঢ় কালশিটে দাগ, মনে হচ্ছে কেউ অযত্নে আঙ্গুল দিয়ে কালো কাজল লেপে দিয়েছে সেখানে। ঠোঁট দুটো একদম শুকনো এবং ফেটে তৌসিরের মনে হচ্ছে তার সামনে বসা এই বিপর্যস্ত মানুষটা, তার আর সেই পুরনো নাঝা নেই। এটা শুধু একটা মানুষের শূন্য খোলস। নাঝার ভেতরের তাজা প্রাণটা কোথায় চিরতরে হারিয়ে গেছে, আর পেছনে ফেলে রেখে গেছে নিষ্প্রাণ এই পাথরের মূর্তিটাকে। আর একটি জীবন্ত মানুষের এভাবে পাথর হয়ে ওঠার পেছনে যে মানুষটি পুরোপুরি দায়ী, আর সে আর কেউ নয়, সে নিজে, তৌসির শিকদার। সে নিজে। তীব্র আফসোসে তৌসিরের বুকের ভেতরটা দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অনুশোচনার যন্ত্রণায় ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এখন আর এসব করে কি লাভ? তাদের দুজনের মাঝে যে বিশাল দূরত্ব ইতিমধ্যে গড়ে উঠেছে তা হাজার কোটি আলোকবর্ষেরও বেশি। যে পথ একবার মাঝখান থেকে দুদিকে ভেঙে যায়, সে পথ আর কোনো দিক এক মোহনায় এসে মেলে না। তৌসির এখন এই নির্মম পরিণতি মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। শুধু নিজের জমানো আগুনে দগ্ধ হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। নিঃশব্দে এবং ধীরে ধীরে ভেতর থেকে পুড়ে ছাইয়ে মিশে যাওয়াটাই এখন তার একমাত্র নিয়তি। নাঝার এই যন্ত্রের মতো নির্বিকার ভঙ্গিতে খাবার গিলে চলার মর্মান্তিক দৃশ্য দেখে তৌসির আর সহ্য করতে পারে না। তার বুকের গহীন থেকে একটা চাপা গোঙরানি জেগে উঠতে চায়, কিন্তু গলার কাছে এসে কোনোমতে আটকে থাকে সেটা। নিজের ভেতরের সবটুকু সাহস একত্র করে অত্যন্ত নরম এবং আলতো গলায় সে বলে, এত জোর করে না খেলেও হবে। ভাত খেতে যদি না পারিস বল, আমি অন্য কিছু নিয়ে আসি। তার প্রশ্নে ঘরের ভেতর কোনো উত্তর ধ্বনিত হয় না। নাঝা কথাগুলো কানেই তোলে না। নাঝা শুনেছে, কিন্তু সামনে বসা এই অপরাধীর অস্তিত্বটুকু তার কাছে আর অনুভবের যোগ্য বলে মনে হচ্ছে না। তার কাছে এখন এই ঘরে তৌসির শিকদার নামের কোনো মানুষের অস্তিত্ব নেই। সেখানে বসে আছে শুধু একটা কালো ছায়া, তীব্র ঘৃণার এক জীবন্ত প্রতিচ্ছবি। সে নিজের মনে অবলীলায় ভেতর আরেকটা লোকমা মুখে তুলে নেয়। তার হাবভাব এমন, যেন পাশে কোনো মানুষ নেই, যেন কথাগুলো ভেসে আসছে বহুদূরের কোনো পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম থেকে। তৌসির এক বুক ভারী দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভারী পা জোড়া টেনে টেনে সে
খাট পাশের ড্রয়ারের কাছে যায়, সেখান থেকে বের করে আনে ব্যথার ঔষধের পাতা আর ক্ষতের মলম রাখা ছোট কৌটোটা। নাজহার সামনে রাখা ট্রেতে সেগুলো একে একে সাজিয়ে রাখে সে। তারপর আস্তে করে সাবধানে প্লেটটা নাজহার হাত থেকে নামিয়ে নিয়ে বলে, ঔষধ খাও, জোর করে আর খেতে হবে না। নাজহা এবারও সম্পূর্ণ নিরুত্তর থাকে, অবিকল যন্ত্রের মতো পানির বাটিতে নিজের হাত ধুয়ে নেয় সে। তারপর আগের মতোই যান্ত্রিক ভঙ্গিতে ওষুধগুলো গিলে ফেলে। তার চোখ মুখে কোনো প্রশ্ন নেই, ঠোঁটে কোনো প্রতিবাদ নেই, বুকে নেই কোনো অভিযোগ। পৃথিবীতে বেঁচে থাকাটাও আজ নাজের কাছে একটা যান্ত্রিক প্রতিক্রিয়া, ঠিক দম নেওয়া পুতুলের মতো। যতক্ষণ দম আছে শুধু ততক্ষণই চলবে। তৌসির আর কোনো কথা না বাড়িয়ে ট্রে হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। নাঝার বুকের ভেতর এতক্ষণ ধরে পাথর চাপা দিয়ে রাখা কান্নার বাঁধটা হঠাৎ মর্মর শব্দে ভেঙে পড়ে। দুহাতে নিজের মুখ শক্ত করে চেপে ধরে হো হো করে ফুঁপিয়ে কেঁদে ওঠে ও। তার এই গগন বিদারী কান্নাটুকু শুধু গলা থেকে আসছে না, তা জন্ম নিচ্ছে শরীরের প্রতিটা কোষ থেকে আলাদা আলাদা ভাবে। তার মস্তিষ্কের প্রতিটা স্নায়ু অবিরাম চিৎকার করছে তীব্র ব্যথায়, দুঃসহ যন্ত্রণায়। বিছানার বালিশটা দুহাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে নাজা, দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরে বালিশের কাপড়টা, যাতে কান্নার শব্দ এক ফোঁটাও কোনোভাবে ঘরের বাইরে যেতে না পারে। তার মনে হয় এই মুহূর্তে যদি একটা ধারালো ছুরি নিজের হাতের কাছে পেত, তবে নির্দ্বিধায় সেটা নিজের গলায় চালিয়ে দিত সে। চিরতরে শেষ করে দিত তার এই অভিশপ্ত আর কলঙ্কিত অস্তিত্ব। সারা শরীর দাউ দাউ করে জ্বলছে তার। এই জ্বলুনি শুধু শারীরিক ব্যথায় নয়, বরং এক চাপা ক্রোধ আর ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে। কেমন এক লেলিহান আগুন, যা পৃথিবীর কোনো পানিতে নিভবে না, এমনকি দীর্ঘ সময়ের স্রোতেও শীতল হবে না। বেশ কিছুক্ষণ কেটে যায় এভাবেই। কাঠের দরজাটা ঠেলে তৌসির আবার ঘরের ভেতর ঢোকে। ঘরে পা রাখতেই তার চোখ যা দেখে তা দেখে বুকের ভিতরটা একেবারে আরেকবার অদৃশ্য কোনো নিষ্ঠুর হাতের থাবায় খামচে ধরে। নাজা বিছানার একদম এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে, গলা পর্যন্ত টেনে দিয়েছে মোটা কাঁথাটা। তার মুখ ঘোরানো উল্টো দিকের দেয়ালের দিকে, আর তাদের দুজনের শোয়ার জায়গার ঠিক মাঝখানে সীমানা প্রাচীরের মতো রাখা আছে একটা গোল বালিশ। এটা একটা বালিশ নয়, এটা একটা লঙ্ঘনীয় সীমানা, ইস্পাতের তৈরি এক দুর্ভেদ্য প্রাচীর, এক নিঃশব্দ কঠিন ঘোষণা। আপনি আমার কাছে আসবেন না, কোনোভাবেই আসবেন না আমাকে। তৌসির আরো একটা দীর্ঘশ্বাস ফেলে। অনেক লম্বা, ভারী আর কঠিন, পাথরের মতোই কঠিন এক দীর্ঘশ্বাস। ফ্যান আর লাইটের সুইচ সে একে একে নিভিয়ে দেয়। চোখের পলকে পুরো ঘরটা ডুবে যায় অন্ধকারে। শুধু জানালার পর্দার ফাঁক গলে চুইয়ে আসা সামান্য চাঁদের আলো এসে পড়ে বিছানার ঠিক এক পাশে। সেই ম্লান রূপালি আলোয় নাজার শুয়ে থাকা শরীরের রেখাটা আবছাভাবে দেখা যায়। মনে হয় এক শুয়ে থাকা ব্যথার প্রতিমূর্তি, এক জীবন্ত বিষাদময় শোক গাথা পড়ে আছে সেখানে। ড্রয়ার থেকে ক্ষতের মলমের কৌটোটা হাতে নিয়ে তৌসির বিছানায় ওঠে। খুব ধীরে এবং সাবধানে সে নাজহার দিকে এগোয়, তবে মাঝখানে রাখা সেই সীমানার বালিশটা সে পেরোয় না, বরং সেটার এপাশেই নিজে জায়গা করে বসে। তারপর ধড় করে কাবা হাতে আলতো করে নাজহার বাহুতে স্পর্শ করে ওকে ডাকে।
নাঝা মলমটা লাগিয়ে দে, ড্রেসটা একটু খুলে দে। তৌসিরের হাতের উষ্ণ স্পর্শ শরীরে লাগতেই নাঝার সর্বাঙ্গে 10,000 ভোল্টের এক বিদ্যুৎ খেলে যায়। এক প্রবল ঝটকায় বিছানা থেকে উঠে বসে সে। তারপর হিংস্র, প্রায় ক্ষিপ্ত পশুর মতো এক জোরালো ধাক্কায় তৌসিরকে ছিটকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। এতে তৌসিরের হাতের মলমের কৌটোটা ছিটকে গিয়ে বিছানার অন্য কোণে গড়িয়ে পড়ে। পর মুহূর্তেই তীব্র আক্রোশে চিৎকার করে ওঠে, নাঝা, আমার শরীরে একদম হাত দিবেন না। আপনাকে আমার প্রচণ্ড ঘৃণা লাগে। আপনার ছোঁয়া লাগলে আমার সমস্ত শরীর রিরি করে ওঠে। আমার মনে হয় নোংরা কোনো পোকা বাসা বেঁধেছে আমার ওই জায়গায়। তৌসির কথাগুলো শুনে একেবারেই স্থির হয়ে যায়। ওর বাড়ানো হাতটা শূন্যের মাঝপথেই আটকে আছে। সে নিজের আঙ্গুলগুলো মুঠো করতেও পারছে না, আবার সোজা করে খুলতেও পারছে না। নাজার বলা কথাগুলো কান দিয়ে ঢুকে সোজা তার বুকের ভেতর গিয়ে তীরের মতো বিচ্ছে। তীক্ষ্ণ, রক্তাক্ত এবং প্রাণঘাতী বিষাক্ত সেই তীর বেশ কিছুক্ষণ বোবা হয়ে বসে থাকে তৌসির। তারপর আস্তে আস্তে হাত বাড়িয়ে দূরে গড়িয়ে যাওয়া মলমের কৌটোটা তুলে নেয়। সেটা নাঝার দিকে নিঃশব্দে এগিয়ে দেয়। ওর গলাটা এখনো কাঁপছে, তাও নিজের কণ্ঠস্বরকে স্বাভাবিক আর সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে বলে, এটা লাগা, তোর হাত দিয়ে তুই নিজেই লাগিয়ে নে তাহলে। নাঝা কৌটোটা নেওয়ার জন্য হাত বাড়ায় না। মলমের ছোট কৌটাটা অযত্নে পড়ে থাকা দুজনের ঠিক মাঝখানে, সেই সীমানার বালিশটার উপর এই ভয়ঙ্কর মুহূর্তের এক টুকরো নীরব সাক্ষী হয়ে, এক টুকরো জমে যাওয়া সময় হয়ে। ক্ষোভে নাঝার ফাটা ঠোঁটদুটো থরথর করে কাঁপছে। তার টানা টানা কালচে সবুজ নয়নজোড়ায় চাঁদের আলো পড়ে চিকচিক করে ওঠে, কিন্তু সেটা কোনো জমানো অশ্রু নয়, সেটা হলো লেলিহান আগুনের ফুলকি। কাল বিষ মাখানো গলায় ও বলে, আমি আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ঘৃণা করি তৌসির শিকদার। আপনি আমার সাথে যে জঘন্য কাজ করেছেন, তারপর আর কোন মুখে আপনি আমার সামনে এসে কথা বলার সাহস পান? তৌসির পলকহীন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাঝার মুখের দিকে। এই সেই মুখের ন্যায় যে মুখে একসময় তৌসিরকে দেখলেই ফুটে উঠত এক টুকরো লাজুক লজ্জামাখা হাসি। আর সেই একই মুখ আজ শুধুই ঘৃণার এক জীবন্ত মূর্তি ধারণ করেছে। তৌসির নিরলস গলায় বলে, আমার দোষ আমি পুরোপুরি মানি, কিন্তু আমার করা দোষের শাস্তি তুই আমার নিষ্পাপ সন্তানের দিবি। ও কি শুধুই আমার সন্তান, তোর পেটের সন্তানকে তুই কোনোভাবেই তোর পেটে রাখতে চাস না? কত আকুতি মিনতি করলাম তোর কাছে, কিছুই করলি না তুই। তারপর বেবিজান, তোকে তোর আপনজনের ভয় দেখানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পাইনি। আর বিশ্বাস কর, আমারও তখন আর কিছু করার ছিল না। তৌসিরের কথাগুলো শেষ হতেই নাঝা হঠাৎ করে শব্দ করে হেসে ফেলে, তীক্ষ্ণ, ধারালো এবং রক্ত ঝরানো এক হাসি। সেই হাসির চামড়ার চাবুকের মতো সপাং করে এসে আছড়ে পড়ে তৌসিরের উন্মুক্ত বুকে, নিমিষেই ছিন্ন ভিন্ন করে দেয় তার ভেতরের বেঁচে থাকা শেষ ভরসাটুকু। তাচ্ছিল্য আর অবজ্ঞার সেই হাসি থামিয়ে নাঝা কঠিন সুরে বলে, আপনাদের কি মনে হয় এই অশুভ সন্তানকে আমি আমার পেটে সযত্নে ধারণ করে রাখবো? আপনাদের ভয় দেখালেই আমি বাধ্য হয়ে তাকে রাখবো? এই পশুর বাচ্চাকে আমি কোনোদিনও আমার গর্ভে রাখবো না তৌসির শিকদার, কিছুতেই রাখবো না। আজ না হোক কাল এর
নোংরা অস্তিত্ব আমার পা বেয়ে দূষিত রক্ত হয়ে ঠিকই মাটিতে গড়িয়ে পড়বে। আপনি শুধু নিজের চোখে দেখে নিন, এই অযাচিত সন্তানের একদম জানাজাহীন মৃত্যু হবে, ঠিক যেমন নির্মম মৃত্যুটা আমার চাচ্চুর হয়েছিল। কথাগুলো শুনে তৌসিরের বুকের ভেতর তীব্র হাহাকার করে ওঠে, অনামা ধ্বংসাত্মক ঝড়। সেই হাহাকার চিৎকার হয়ে বাইরের পৃথিবীতে বেরিয়ে আসতে চায়, কিন্তু গলার কাছে এসে গলা পাকিয়ে আটকে থাকে। সে সম্পূর্ণ নিশ্চল হয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করে, না যাকে আমার নিষ্পাপ বাচ্চাটা তো একদম নির্দোষ, ওরে কি তোর পেটে একটুখানি ঠাঁই দেওয়া যায় না? ওর তো পৃথিবীর কোনো দোষ নেই, ও তো এসবের কিছুই জানে না। নাঝার বিষ খেয়ে বিষ হজম করার মতো করে বলে, ওর কোনো দোষ নেই, ওর শুধু একটাই সবচেয়ে বড় দোষ, আর সেটা হলো ও আপনার সন্তান। আর আমি আমার নিজের চাচ্চুর খুনির সন্তানকে কেন নিজের পেটে ধরবো? ঠিক কোন দুঃখে আমি আমার মতো এক অমানুষ জানোয়ার আমি আপনার মতো এক অমানুষ জানোয়ারের বাচ্চাকে এই পৃথিবীতে জন্ম দিতে যাব? নাঝার ছুড়ে দেওয়া প্রতিটা শব্দ, বন্দুক থেকে বের হওয়া এক একটা জ্বলন্ত বুলেট, আর সেই বুলেট তৌসিরের বুক ফোড়ে সেগুলো এপাশ থেকে ওপাশ বেরিয়ে যাচ্ছে, প্রতিটা বিষাক্ত শব্দের সাথে বুকের ভেতর থেকে এক টুকরো করে তাজা মাংস নির্মমভাবে ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ। তাও তো সে হাল ছাড়ে না, সবটুকু শক্তি জড়ো করে শেষ একটা চেষ্টা করে বলে, এই সন্তান তো তোরও শরীরের অংশ, নিজের নারী ছেঁড়া সন্তানকে নিয়ে এমন ভয়ঙ্কর কথা বলতে তোর কলিজার একটুও লাগে না? না, একটুও লাগে না। আমার কলিজা তো আপনি বহু আগে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, তাহলে নতুন করে আর লাগবে কিভাবে? এই সন্তান আমার জীবনের সবচেয়ে বড় ভুলের ফসল। আজ এই সন্তান আমার কোনো শখের নয়, কোনো পবিত্র ভালোবাসার নয়, বরং সে হলো আমার তীব্র ঘৃণার এক জীবন্ত প্রতীক। তৌসিরের বুকটা এবার সত্যি সত্যিই মরমর করে ভেঙে পড়ে। সেই অন্তর ভাঙার শব্দটা সে নিজেই নিজের কানে শুনতে পায়। বুকের ঠিক ভেতরে, একেবারে গভীরে একটা দামি কাচের জিনিস ধীরে ধীরে তৌসির হয়ে ভেঙে পড়ার মতো সেই শব্দ। সে ভয়ঙ্কর তৌসির শতাধিক মানুষ অবলীলায় খুন করতে পেরেছে, যার নিষ্ঠুর হাত একটুও কাঁপেনি। জলজ্যান্ত তৌসিরের কলিজা টেনে ছিঁড়ে আনতে, যার পাষাণ রূহ একবারও কাঁপেনি লাশের স্তূপ আর রক্তের নদী বইয়ে দিতে। সেই তৌসিরই আজ নিজের মাত্র 3 সপ্তাহ বয়সী এক ছোট্ট ভ্রূণের জন্য কুকুরের মতো কাতরাচ্ছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে বুকের ভেতরে, একেবারে নিঃশব্দে দুহাত পেতে প্রাণের ভিক্ষা চাইছে নাঝার কাছে, যে হাতে একদিন শুধুই অসংখ্য মানুষের মৃত্যু লেখা ছিল। তার সেই অভিশপ্ত হাত আজ এক ফোঁটা নতুন প্রাণের জন্য কেঁপে কেঁপে সামনের দিকে এগিয়ে আছে। তৌসির বুক চিরে এক তপ্ত শ্বাস ছাড়ে, তার সেই দীর্ঘশ্বাসে মিশে আছে পৃথিবীর সমস্ত গ্লানিময় পরাজয়, সমস্ত করুণ আকুতি আর সমস্ত আশা ভাঙ্গনের শব্দ। ওর কণ্ঠটা আর কোনোভাবেই সংযত থাকে না, পুরোপুরি কেঁপে ভেঙে পড়ে। আমার সন্তানের জানটা শুধু আমায় তুই ভিক্ষা দে, তোর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। না যা আবার সেই তাচ্ছিল্য ভরা হাসি হাসে, খুবই ছোট্ট, ধারালো আর নিষ্ঠুর এক হাসি। ঠোঁটের এক কোণা সামান্য বেঁকে যাওয়া এক বাঁকা হাসি, যে হাসিতে কোনো মানবীয় উষ্ণতা নেই। ও
হেসে ওঠে বলে, এই সন্তানের জন্ম আমি কোনোদিনও দেব না। তৌসির শিকদার কথাটা সাবলীলভাবে বলে নাজা আবার ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে, নিজের মুখ ঘুরিয়ে নেয় দেয়ালের দিকে। তৌসির বেশ কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে, নিজের হাতে ধরে মলমের কৌটাটা অত্যন্ত ধীরে ধীরে বিছানার উপর নামিয়ে রাখে সে। তারপর ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে গিয়ে অবসন্ন গা এলিয়ে দেয়। বুকের ওপর নিজের একটা হাত শক্ত করে চেপে রাখে। ওর মনে হয় ভেতরের সেই দগদগে ক্ষতটা হাত দিয়ে চেপে ধরে রাখলে রক্তক্ষরণ হয়তো একটু কম হবে। ঠিক গতকাল রাতেও, হ্যাঁ ঠিক এই সময়টাতেও সে নাঝার নরম বুকে মুখ গুজে শুয়েছিল, কত রকমের দুষ্টুমি করেছিল, মিঠা খুনসুটিতে মেতেছিল দুজন। নাঝা খিলখিল করে হাসতে হাসতে অতি আদরে তার চুল টেনে দিয়েছিল। আর আজ মাত্র 24 ঘন্টার নির্মম ব্যবধানে তাদের দুজনের মাঝে গড়ে উঠেছে হাজারো আলোকবর্ষের এক বিস্তর দূরত্ব। বিছানার ঠিক মাঝখানে রাখা সেই কোল বালিশটাই এখন এক ভয়ঙ্কর উত্তাল সমুদ্র, যে সমুদ্র সাঁতরে বেরিয়ে যাওয়ার সাধ্য আজ আর কারো নেই। এই সমুদ্রে কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই, কোনো কলবা কিনারা নেই, আছে শুধু এক ঘোর অন্ধকার, অতল গহ্বর। তৌসির জ্যান্ত লাশের মতো বিছানায় শুয়ে থাকে, তার চোখ দুটো খোলা, কিন্তু সেই দৃষ্টির কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। বুকের ভেতরটা শূন্যতায় খা খা করে, তার মনে হচ্ছে কেউ গোটা একটা সাহারা মরুভূমি এনে বসিয়ে দিয়েছে সেখানে, যেখানে এক বিন্দু জলের মতো সামান্য হাওয়ার অস্তিত্বও মৃত। তার মনে হয় সেও বুঝি এই পৃথিবীর সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিঃস্ব মানুষ, যার আপন বলতে এই দুনিয়ায় আর কেউ নেই, থেকেও কেউ নেই। ঠিক পাশেই শুয়ে আছে তার সবচেয়ে প্রিয় নারী, তার নিজের রক্তের সন্তান তিল তিল করে বেড়ে উঠছে তার গর্ভে, অথচ তাদের দুজনের মাঝখানে এখন এই এক দূরত্ব, যা পৃথিবীর সমস্ত কঠিন দূরত্বকে অনায়াসেই হার মানিয়ে দিবে হয়তো হাত বাড়ালেই, যাকে ছোঁয়া যাচ্ছে অথচ কোটি কোটি জন্ম কেটে গেলেও যার মনের কাছে আর কোনোদিন পৌঁছানো যাবে না। দেয়াল ঘড়ির কাঁটা এখন ঠিক রাত 4টের ঘর ছুঁই ছুঁই করছে। নিঝুম রাত, চারপাশের পৃথিবীটা নিস্তব্ধতায় ডুবে আছে, নিরেট এক নীরবতা যা কান পাতলে বুকের ভেতর এক ধরনের হাহাকার তৈরি করবে। মনে হয় গোটা জগৎ হঠাৎ করে একসঙ্গে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে নাজা, ওর চোখ দুটো একদম শুকনো, টকটকে লাল, আর ফুলে ওঠা। সারাটা রাত এক ফোঁটা ঘুম নামেনি ওর, ক্লান্ত দুচোখে ঘুম আসেনি, বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় এমনভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে, ঠিক অদৃশ্য কোনো পিশাচ নিজের রুক্ষ মুঠোয় ওর পুরোটা হৃদয় চেপে ধরে নিংড়ে দিচ্ছে একটু একটু করে ধীরগতিতে, অথচ কি ভয়ঙ্কর নির্মম ভাবে। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ করলেই বীভৎস দৃশ্যটা চোখের পর্দায় আবার জীবন্ত হয়ে ওঠে, স্পষ্ট ভেসে ওঠে মাস্টার চাচ্চুর গলাকাটা রক্তমাখা লাশটা, উঠোন জুড়ে ছড়িয়ে থাকা রক্তের কালচে স্রোত, আর তৃষ্ণার্ত কোনো বন্যজীবের মতো সেই রক্ত চুষে নিচ্ছে শুষ্ক মাটি। নিথর রক্তাক্ত দেহটা পড়ে আছে একপাশে, নাঝার বুকের ভেতরটা কষ্টে চৌচির হয়ে যাচ্ছে, গলা ঠেলে বারবার বেরিয়ে আসতে চাইছে একটা গগন ভেদারি চিৎকার, ফুঁপিয়ে কেঁদে ওঠার তীব্র এক আকাঙ্ক্ষা, অথচ কোনোভাবেই পারছে না সে। জমাট বাঁধা কান্নাগুলো ঠিক গলার
কাছে এসে ভারী পাথর হয়ে আটকে আছে, নিচে নামছেও না, আবার ঠোঁট গলে বেরোচ্ছেও না, শুধু ভেতরে ভেতরে দিক দিক করে পুড়িয়ে ছাই করে দিচ্ছে ওর অস্তিত্ব। বুক চিরে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে আসে, নাঝার শরীরটা টেনে ধীরে ধীরে উঠে বসে সে। বিছানার চাদরটা হাতের আঙ্গুলে শক্ত করে আঁকড়ে ধরে কিছুক্ষণ পাথরের মতো স্থির হয়ে থাকে। বুঝিয়ে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে ভয়ঙ্কর কোনো অনিবার্য সিদ্ধান্তের জন্য। এরপর নিঃশব্দ পায়ে সে নেমে আসে ঠান্ডা মেঝেতে। ধীর পায়ে সে এগিয়ে যায় খাট পাশের পুরোনো কাঠের ড্রয়ারটার দিকে। থরথর করে কাঁপতে থাকা হাতে টান দেয় হাতলে। ড্রয়ার খুলতেই ক্যাচ করে একটা চাপা শব্দ ওঠে। ড্রয়ারের ভেতরে হাত ডুবিয়ে দেয় নাজা। ওর চিকন আঙ্গুলগুলো অন্ধকারে হাতড়ে বেড়ায় এদিক ওদিক। তার হাতে ঠেকে তীক্ষ্ণ আর ধারালো একটা ধাতব বস্তু, তা হলো চকচকে একটা ছুরি। শক্ত মুঠোয় ছুরিটা বের করে আনে সে। পলকহীন স্থির দৃষ্টিতে নাজা তাকিয়ে থাকে ছুরিটার দিকে। অনেকক্ষণ সময় কেটে যায়। ঠোঁটের কোণে এক যন্ত্রণাদায়ক হাসি ফুটে ওঠে ওর। এমন এক করুণ হাসি যাতে বিন্দুমাত্র আনন্দ নেই, আছে শুধু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়া এক বিধ্বস্ত মানুষের শেষ আত্মসম্পূর্ণ আত্মসমর্পণ। খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সে তাকায় নিজের বিছানার দিকে। বিছানার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তৌসির। ওর মুখটা কি ভীষণ শান্ত, বুকটা নির্ভার ভঙ্গিতে ওঠানামা করছে। ঠোঁটের কোণে কেমন এক চিলতে নিশ্চিন্ত প্রশান্তি লেপ্টে আছে। দেখে মনে হবে পৃথিবীর কোনো পাপ কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করেনি। ডান হাতের মুঠোয় ছুরিটা আরো শক্ত করে চেপে ধরে নাজা। প্রচণ্ড চাপে আঙ্গুলগুলোর গাঁটগুলো রক্তশূন্য হয়ে ফ্যাকাশে রূপ নেয়। তারপর ধীরে পদক্ষেপে সে এগিয়ে যেতে থাকে বিছানার দিকে। বিছানার ঠিক পাশটিতে সে থমকে দাঁড়ায়। সে কাঁপতে থাকা কণ্ঠে প্রায় ফিসফিস করে সে বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই দাহে আমি আর স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না। তাই আগে আমার মৃত্যুর কারণকে মারবো, আমার সন্তানের খুনিকে মারবো, তারপর আমি মরবো। আমি মরবো, তবে আগে আপনাকে মেরে মরবো। তৌসির শিকদার এই বলে আরো এক পা সামনে এগিয়ে যায় নাজা। তৌসিরের ঘুমন্ত মুখের ওপর থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরে না ওর। নিজের মনেই বিড়বিড় করে যন্ত্রণা জর্জর কণ্ঠে সে বলে, ভালোবাসা যে কখনো কখনো হত্যার চেয়েও রক্তাক্ত হয়, তা আজ বুঝলাম। কথাটা বলেই সে থেমে যায়, দৃষ্টি নিবদ্ধ তৌসিরের ঘুমন্ত মুখের ওপর। নাজহার আহত কণ্ঠ থেকে ঝরে পড়ে একরাশ তিক্ত শব্দমালা। আপনার সাথে সংসারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ করব আপনার কবর। আপনার বুকে আশ্রয় খুঁজেছিলাম, সেই বুকেই আঁকব ক্ষত। কথা ছিল আপনার মিলনের, অথচ হতে যাচ্ছে বিসর্জন। আপনার বুকে মাথা রাখার কথা ছিল, তবে আজ রাখবো ছুরি। উচ্চারিত প্রতিটি শব্দ ঠিক এক একটা ফোঁটা তপ্ত রক্ত। ঠিক তা ওর ঠোঁট বেয়ে পড়ছে না, বরং বুকের ভেতর ক্ষত থেকে চুইয়ে চুইয়ে পড়ছে। কথাগুলো বলতে বলতে খুব সাবধানে তৌসিরের ঠিক পাশে গিয়ে বসে নাজা। হাতের ধারালো ছুরিটা আরো শক্ত করে চেপে ধরে সে। আঙ্গুলের গাঁটগুলো হাতে চাপে আরো সাদাটে হয়ে আসে। নিজের ঠোঁট কামড়ে ধরে, তাতে দাঁত চেপে আবার সে বলে ওঠে, ভেবেছিলাম জীবন সঙ্গী, অথচ হয়ে গেলেন জীবন কলঙ্ক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে নাজহার হাত পা আর একটুও কাঁপছে না, বরং নিরেট
স্থিরতায় কঠিন হয়ে আসছে ওর গোটা শরীর। ঠিক ভেতরের সব উত্তাল ঝড় একেবারে থেমে গিয়ে এখন শুধু এক হিমশীতল শান্ত স্রোত বইছে। এই শান্ত রূপটা বড় বেশি ভয়ঙ্কর, এই শান্ত রূপটা নিশ্চিত মৃত্যুর পূর্ব লক্ষণ। খুব ধীরগতিতে শূন্যে ছুরিটা তুলে ধরে সে, ইস্পাতের ফলাটা স্থির হয়ে নেমে আসে তৌসিরের স্পন্দিত বুকের ঠিক উপরে। ঘুমন্ত তৌসিরের বুকটাকেই শান্তভাবে ওঠানামা করছে। শেষবারের মতো একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নাজা, তারপর ধীরে ধীরে তৌসিরের বুকে ছুরিটা তাক করে নাজা উচ্চারণ করে, মানুষ ভেবে ভালোবেস মানুষ ভেবে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু জানোয়ার বলে মারতে হচ্ছে। নাজহার কাজটা করা কি ঠিক হচ্ছে নাকি ভুল? কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।